আসতে না আসতেই এই যে জুলাই হত্যার বিচার আইসিটিতে হচ্ছে, দিল চিফ প্রসিকিউটরকে সরায়, যে চিফ প্রসিকিউটর আর কেউ চ্যালেঞ্জটা নিচ্ছিল না ওই সময়, আইন উপদেষ্টা কে ছিলেন, এই যে প্রফেসর আসিফ নজরুল, ও নিজেই তো বলেছেন যে আর কেউ তো চ্যালেঞ্জটা নিতে আসে নাই আগে। এই চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল সে এগিয়ে আসছে, এবং সে দিন রাত কমপক্ষে 18 ঘন্টা করে কাজ করেছে তারা। আমি জানি, আমি তো আইসিটিতে গিয়েছি, বহুবার গিয়েছি, আমি আমার বন্ধু কর্নেল হাসিনা এবং অন্যান্য অফিসারও গিয়েছি। তো আমরা দেখেছি তারা শুক্র নাই শনি নাই, গড়ে তারা প্রথম 1 বছর 18 ঘন্টা কাজ করে তারা সবকিছু গুছায় আছে, তারা লাঞ্চ খাওয়ার টাইম পাইতো না। তো এই যে একটা অভিজ্ঞ, দক্ষ এবং কঠিন সৎ একটা লোককে চিফ প্রসিকিউটর পদ থেকে সরাই দিল, এটা লক্ষণ কি? তারপরে আমরা দেখতে পাচ্ছি এ ছাড়া পায়, ও ছাড়া পায়, এর জামিনের প্রসেস করে, ওটা করে, সেটা করে। কেন? ওয়াই? মানে দেশটা তো সেই আবার মাফিয়াদের হাতেই পড়ে গেছে। এই যে অ্যাটর্নি জেনারেল সাহেব ছিলেন, উনি পদে থেকেই নির্বাচন করলেন, এটা কিভাবে হয়? কিভাবে হয় বলে? আইনমন্ত্রী হয়ে গেছেন, গভর্নরকে সরাই দিল। আসলে যেই গভর্নর পুরা ইকোনমিটাকে ধরে রেখেছিল, ব্যাংকিং সেক্টরটাকে ধরে রেখেছিল, এটা ডিজাস্টার হইল। ইউনূস সাহেব এবং এই এইচ মনসুর সাহেব মিলে এরা এই ডলার প্রাইস কন্টেইন করে রাখছে, নাহলে এটা 200-তে চলে যেত। তো সেইখানে ইকোনমিটাকে কোন রকম ঠেক দিয়ে রাখছে তারা, আর সেই অভিজ্ঞ লোকটাকে এসেই ফটাফট ডাফার ক্লাস 1 না ডাফার ক্লাস 7 এদের মাথায় কি বুঝি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর ওবায়দুল, মানে তারেক রহমানের মানে চোখে এই হচ্ছে যোগ্য বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক, এই হচ্ছে যোগ্য। এবং দেখেন মেট্রো রেলের এমডি ইজ এ ভেরি হাইলি এক্সপেরিয়েন্স ম্যান, তাকে সরাই দিল। তারপর দুদক মনে হয় সরাই দিল, বা দুদকের চেয়ারম্যান সে নিজের থেকে সরে গেল। তো ইভেন আরো কয়েকটা জায়গায় যেগুলো আমরা এখনো জানি না। তো এইটা কি রাষ্ট্র পরিচালনার, সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার লক্ষণ? এই জ্ঞান নিয়ে রাষ্ট্র পরিচালনা হবে? আরে ভাই, রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্র পরিচালনার জন্য দলীয় লোক নিয়োগ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। সবচেয়ে যোগ্যতম, দক্ষ, সৎ, এক্সপার্ট লোকটাকে পদায়ন করতে হবে। রাষ্ট্রের সিটি কর্পোরেশনে, প্রত্যেকটা উপজেলা পরিষদে, প্রত্যেকটা পৌরসভায়, সব জায়গায় প্রশাসক নিয়োগ দিচ্ছে। হ্যাঁ, প্রশাসক নিয়োগ দিচ্ছে। এই যে প্রশাসক নিয়োগ দিল, তাদের যোগ্যতা কি? একজন তো ম্যাট্রিক পাস না, একজন ম্যাট্রিক পাস না। ইজ ইট দ্য কোয়ালিফিকেশন? এটা কি যোগ্যতা হতে পারে? আর তারেক সাহেব এইভাবে এই চোট চামার দিয়ে আপনি দেশ চালাবেন? এতই সোজা রাষ্ট্র চালানো? তারেক সাহেবের নিজেরও তো রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা নাই। সেই জায়গায় কি তার একটু সচেতন হওয়া উচিত ছিল না, যে আমি তো আগে এমপি ছিলাম না, আমি কোথাও কোনো গভর্নমেন্টের চাকরিও করি নাই, আমার প্রশাসন সম্পর্কে অভিজ্ঞতা নাই, তাহলে আমার কি করা উচিত? ভালো লোকগুলাকে টানা উচিত। আমার নাই, কিন্তু আমার রাষ্ট্র যদি চালাতে হয়, চোর বাটপাট দিয়ে চালাবেন, চান্দাবাজ দিয়ে চালাবেন, চাঁদাবাজ দিয়ে চালাবেন? চান্দাবাজ দিয়ে কেন? এই চান্দাবাজ একটা দিছে কি বানাইলো, কি মন্ত্রী, সড়ক করে। আচ্ছা, সে পয়লাই একটা ক্যাচাল তুললো, চাঁদা সমঝোতার চান্দা বইলা। হোয়াট ইজ দিস ননসেন্স? মানে কোন দেশে, মানে অশিক্ষিত মূর্খরা দেশ চালাচ্ছে, সিটে বসায় দিছে সবগুলাকে, যে দিক দিয়ে পারো লুটেপুটে খাও। লুটেপুটে খাওয়ার ধান্দা করলে মানুষ, আরে আওয়ামী লীগে তো পিটায়া ওই পারে পাঠাইছে, এই বিএনপিকে কোন পারে পাঠাবে? কোনো পার তো জায়গা পাবে না, নেতা কয়েকটা হয়তো জায়গা পাবে, বাকিগুলো তো বঙ্গোপসাগরে পড়বে, বঙ্গোপসাগরে নিয়ে ফেলাবে। লাকড়ির চলা দিয়ে যখন বাড়ি শুরু করবে মানুষ, তখন বুঝবে। আর মানুষ সেই 2005 সালের থিওরিতে তারা বসে আছে, 5-6 যখন রাজত্ব করে গেছে তারা। তো এই 20-21 বছর পরে মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে, ভোটারের পরিবর্তন হয়েছে, মানুষ দেখতে শিখেছে, বুঝতে শিখেছে, সোশ্যাল মিডিয়ার একটা ইনফ্লুয়েন্স আছে, মানুষ আগের চেয়ে রাজনৈতিকভাবে অনেক সচেতন। আর ইয়াং জেনারেশনের ভোটার হচ্ছে প্রায় 30%, 1/3 অফ দি ভোটার্স। তো ইয়াং জেনারেশন তো ছেড়ে দিবে না দেশ। এখন পান দোকানদারও কিন্তু পলিটিক্যাল অ্যানালাইসিস ভালোভাবে করতে পারে, হ্যাঁ, কিন্তু আমার নেতারা পারে না। সমস্যাটা হচ্ছে এইখানে। আচ্ছা, নেতারা পারবে কেন? ভারত মায়ের গিয়া ভোগ দিছে, ওখানে ভোগ দিছে, দেবীর ইয়েতে, বেদিতে ভোগ দিছে, আর ভাবছে ভারত তাদের টিকায় রাখবে। আরে হাসিনা শেখ পুরা রাষ্ট্রযন্ত্র তার পুরা হাতে নিয়ে টিকে থাকতে পারে নাই, আল্লাহর দয়ায় দুধের বাচ্চারা তুরি মেরে উড়াই দিছে। আর তোমরা কি আওয়ামী লীগের চেয়ে বেশি এক্সপার্ট? নট এট অল। বিএনপি কখনোই আওয়ামী লীগের মতো অ্যাগ্রেসিভ বা ফেরোসাস হতে পারবে না। তাহলে কোন ভরসায়, কোন আশায়? আর যে ভোটে যে আসলো, ভাই ভালো কথা, যেভাবেই আসছো, ভোটটা যে 100% চুরি করে আসছে, এটা তো এখন প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে সবাই জানে। প্রথম 1 সপ্তাহ অনেকের ডাউট ছিল, বিএনপির নেতারা কি জানে না? তারেক রহমান সাহেব নিজে কি জানেন না? শীষা সালাউদ্দিন জানেন না? জামাত জানে না? সবাই জানে যে ভোটটা কিভাবে উল্টায় ফেলা হয়েছে। জামাত 196 থেকে 203টার সিট থাকবে, বাদ দিলাম 96, 203, 190টার উপরে তো কনফার্ম
তাহলে গভর্নমেন্ট তারা ফর্ম করতো। সেইখানে বাইরের ইন্ধনে এবং দেশের রাষ্ট্রযন্ত্রের যে হাসিনার রেখে যাওয়া চক্র আছে, এই চক্র এবং এবং উপদেষ্টা মণ্ডলীর মধ্যেও 2-4টা সাড়ে শয়তান আছে, এদের যেতে পুরা জাতিকে একটা ঠক দিছে। কি দরকার ছিল? আর তারেক রহমান সাহেব নিজেও তো জানতেন, বিএনপির সিনিয়র নেতারাও জানতো যে এবার তারা 40 থেকে 70টা সিট পাবে বা 80টা পাবে বড় জোর। ফাইন, আপনি থাকতেন এইভাবে। আপনি কি দরকার ছিল? আপনার দেশপ্রেম কোথায়? তার মানে আপনার দেশপ্রেম নাই। আপনি অসততার আশ্রয় নিয়েছেন। আপনি টোপ গিললেন কেন? রয়ের টোপ গিললেন কেন? আপনি বাইরের প্রেসক্রিপশনের টোপটা গিললেন কেন? আপনার দেশপ্রেম কোথায় তাহলে? আপনি শহীদ রাষ্ট্রপতির ছেলে, জিয়ার ছেলে, আপনি ম্যাডাম খালেদা জিয়ার ছেলে। আপনার রক্ত তো এইভাবে কথা বলার কথা না, এইরকম কাজ করার কথা না কোনোভাবেই। তাহলে এতটা মেরুদণ্ডহীন হলে রাষ্ট্র চালাবে কিভাবে? এটা কোনোভাবেই সম্ভব। আচ্ছা ফাইন, ভালো কথা, বিরোধী দল মেনে নিয়েছে যে দেশে আর আমরা অরাজকতা চাই না, স্থিতিশীল অবস্থায় আসুক দেশটা, সামনের দিকে আগাবো। বিরোধী দল মেনে নিয়েছে এবং তারা সংসদে গিয়েছে, শপথ নিয়েছে। তো এখন আপনি তো নিজে জানেন যে আপনি চুরি করে আসছেন। আপনার মাথায় কি একটুও মাল নাই যে আমি চেষ্টা করি, যেহেতু সুযোগটা পাইছি চেষ্টা করি আমি দেশটাকে ভালোভাবে চালাইতে, যাতে আগামীতে আমি কনফার্ম নিজে একাই বিএনপি জিতে আসতে পারি? সেই কাজটা তো করা উচিত ছিল। সেটা না করে গদিতে বইসেই জাস্ট ওয়ান টাইম যা পারি খেয়ে নেই, বিদেশে চলে যাবো। এতে তো ধ্যান ধারণা এটাই যে ওয়ান টাইম যা পারি নিয়ে যাবো। এস আলমের টাকায়, এস আলমের গাড়িতে করে উনি আবার পেকুয়া কক্সবাজার যান, এই শীর্ষা সালাউদ্দিন। তো যে এস আলম এই দেশ থেকে লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গেছে। আবার শুনলাম গভর্নর মোস্তাকুর রহমানও নাকি আসালামের লোক। এস আলমের লোক, তারই লোক। আরেকটা ঋণ খেলাপিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে বসাইছে। এখন কোনো দেশ যদি বেঁকে বসে যে আমরা এলসি অনার করব না, তাহলে ব্যবসাপাতি কোথায় থাকবে? দেশের ইকোনমি চাকা করবে কিভাবে? ব্যাংকের রেটিং হয় তো, বিভিন্ন দেশে ব্যাংকের রেটিং হয়। তো তো সেই ক্ষেত্রে এগুলো তো কিছু চিন্তা করেনি। এখনো হয়তো বিভিন্ন দেশ যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার বা যাদের সাথে ব্যবসা আছে, তারা হয়তো এখন অবজার্ভ করছে, কিছু বলছে না। বাট যদি অবস্থা ডিটোরিয়েট করে, একটা সময় আসবে হয়তো বলে দিবে যে ডু ইউ থিঙ্ক স্টিল উই শুড অনার ইউর এলসি, যদি প্রশ্ন করে বলে বসে। একবার কয়েক বছর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার ছিলেন মনে হয়, ওই সময় একবার এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তখন কিন্তু এরকম এলসি ডিজনার করা শুরু করেছিল বেশ কয়েক বছর আগে, 12-13 বছর আগে। তো এখন এই যদি আমাদের দেশের রাষ্ট্র পরিচালনার অবস্থা হয়, আর বিএনপিতে কি যোগ্য লোক ছিল না? অনেক যোগ্য লোক ছিল। মেয়র দিবেন, আপনি অ্যাডমিনিস্ট্রেটর বসাবেন, যোগ্য লোক নাই? প্রচুর যোগ্য লোক আছে। বিএনপি একটা দেশপ্রেমিক দল, যে দলটার সাথে আমি নিজে 16 বছর মাঠে ছিলাম। তাদের সাথে বিএনপিতে জয়েন না করেই আমি ওদের সাথেই সবসময় সকল আন্দোলনের মাঠে ছিলাম। তো এখন এই আমি নিজেই তো হতাশ, এবং বিএনপির যারা বিএনপির সাক্ষাৎ কর্মী, দেশপ্রেমিক যারা আছে, যারা সাফারার, তারাও হতাশ। এবং ভোটের আগে তারাও তো বলেছে যে এই বিএনপি সেই বিএনপি না, তারাও হতাশ। ত্যাগী কর্মীরা তো কোথাও মূল্য পাচ্ছে না, ত্যাগী কর্মীদের কোনো মূল্যায়ন হচ্ছে না কোথাও। যে যেখানে চোর বাটপার চান্দাবাজ এগুলোকে তুলে তুলে আনতেছে, বিভিন্ন জায়গায় বসাচ্ছে এবং সামনে আরো বসাবে। তো দেখা যাক কি হয়। এত সহজে তো জনগণ ছেড়ে দিবে না, আর জনগণকে এত বোকা ভাবলে হবে না। আর 2005-6-এর স্টাইলে ওই জায়গায় বসে আছে। জনগণ কিন্তু আগায় গেছে, দেশের রাজনৈতিক ধ্যান ধারণা মানুষের মনে আগায় গেছে অনেক, বাট তারা কিন্তু 2005-6 সালের দিকেই বসে আছে। এই শীর্ষে সালাউদ্দিনরা তো দৌড়ে পালাবে, সবার আগে দৌড় দিবে, আমির খুসরুরা দৌড় দিবে, আব্দুল আওয়ান মিন্টুর দৌড় দিবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বসাইলো, সাথে সাথে আব্দুল আওয়ান মিন্টুর ব্যাংকের জন্য 1000 কোটি টাকা দিয়ে দিবে। ভাইরে ভাই, আমার টাকা আবার লুটপাট শুরু করছে এরা। মানে একটা দিনও সহ্য হলো না। না, একটা দিনও সহ্য হলো না তাদের। এরা যত তাড়াতাড়ি, কারণ তারা নিজেরাও জানে যে চুরি করে আসছি ক্ষমতায়, 5 বছর টিকবো কিনা এটা নিয়ে তাদের ভিতরেও কিন্তু সন্দেহ আছে। সাইকোলজিটা বুঝতে হবে, তাদের ভিতরেও কিন্তু এই সাইকোলজি কাজ করছে, যা পারি নিয়ে নেই, এই যে খাই ভাব। তো তাহলে আমরা কি দেখছি? আমরা গত 55 বছরের ইতিহাস যদি দেখি, তাহলে রাজনৈতিক বাংলাদেশে যে পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো আছে, মানে রাজনৈতিক দলগুলো, এরা কেউ দেশপ্রেমিক না। দেশপ্রেম এটা হচ্ছে মুখের বাণী, জনগণ এটা হচ্ছে মুখের বাণী, গণতন্ত্র এটা হচ্ছে মুখের বাণী, এটা বলে না, এরা এটা মেইন করে না। তারা দেশের স্বার্থ রক্ষার জন্য কাজ করে না, দেশের স্বার্থ রক্ষার জন্য লড়াই করে নাই। তিস্তা নিয়ে মুখ খুলেছে বিএনপি, অন্যান্য ন্যাশনাল ইস্যুগুলো নিয়ে গত 16 বছর কি করেছে? কিছু করেছে? করে নাই, কোনো একটা ভূমিকা রাখে নাই। বিরোধী দল হিসেবে সরকারের সাথে যে ধরনের ডিলিংস করা উচিত ছিল, যে ধরনের ভূমিকা রাখা উচিত ছিল জনগণের জন্য, দেশের স্বার্থে, সেই বিষয়গুলো নিয়ে তারা কখনোই তোলপাড় করে নাই। তারা কখনোই যুদ্ধ করে নাই সরকারের সাথে, কখনোই বাতচিত করে নাই। সংসদে যে কয়টাই ছিল বা পরবর্তীতে ছিল না, কখনো মাঠেও তো করতে পারে, সেগুলো তো করে।